সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য। আজকের অনুষ্ঠানের অতিথি ডিসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠান আলোচনা করব যে পুঁজিবাজারের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে স্টেক হোল্ডারদের করণীয় কি। শুরুতে সাইফুল জানতে চাইতে যে দীর্ঘ মন্দা চলছে বাজারে, আসলে এই বাজারে আপনারা একটা বড় স্টেক হোল্ডার ব্রোকারেজরা, সেই ক্ষেত্রে আপনাদের আসলে এখন কিভাবে বিনিয়োগকারীদেরকে সান্ত্বনা দেবেন বা আপনারা এখন। ধন্যবাদ। আপনার প্রথম হচ্ছে যে বিনিয়োগকারীদের সান্ত্বনা দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু সান্ত্বনার চেয়ে বড় জিনিস যেটা যে এখন আমাদের যে অবস্থায় এসে পৌঁছেছি, যে আমরা যারা মার্কেট ইন্টারমিডিয়ারি, শুধু যে ব্রোকারেজ তা না, মার্চেন্ট ব্যাংকস অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সবারই টিকে থাকার যুদ্ধে থাকতে হচ্ছে। মানে ইট ইজ এ কোয়েশ্চেন অফ আওয়ার ওন এক্সিস্টেন্স। এখন ইট ইজ অ্যান আনসাস্টেনেবল বিজনেস আমাদের জন্য। গত কয়েক বছর ধরে কন্টিনিউয়াসলি উই হ্যাভ বিন ব্লিডিং। যে এটা ধরেন আপনার যারা সাবসিডিয়ারি কোম্পানিজ অফ দ্য বিগ ব্যাংকস আর দ্য ইন্স্যুরেন্স কোম্পানিজ আর দ্য লিজিং কোম্পানিজ, ওনারা সামহাও ক্যাপিটাল ইনজেক্ট করে বা আপনার শেয়ার হোল্ডার্স লোনের মাধ্যমে বা সামহাও দে আর ম্যানেজিং দ্য বিজনেস। বাট ফর মোস্ট অফ দ্য ব্রোকার্স হু আর নট সাবসিডিয়ারিজ, আমরা যাদেরকে ধরেন অরিজিনাল যারা মেম্বার ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা আমি যদি বলি, ওনাদের জন্য টিকে থাকাটা ইজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। এই যে আসলে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে বাজারের সাথে শত শত মানে লোকের কর্মসংস্থানের একটা বিষয়, অনেক ফ্যামিলি পরিবার আছে, এখন তো আসলে যেই পর্যায়ে চলে আসছে, আপনারা আসলে এটাকে কীভাবে সামাল দিচ্ছেন, এই যে তাদের কর্মসংস্থান একদিন আরেকদিন আপনাদের সার্ভাইভ করা। আপনি প্রথমে যেটা বলেন যে শত শত, দেখুন আমাদের 2000 সালের পর থেকে আমাদের মার্কেটের একটা ডেভেলপমেন্ট ছিল, উত্তরণ ছিল ডেইলি বেসিসে। আইপিও ছিল, মার্কেটে নতুন বিনিয়োগকারী ছিল, লোকাল ছিল, ফরেনার্স ছিল, এবং একটা পর্যায়ে আমরা চেষ্টা করেছি, চিন্তা করেছি এবং ওইভাবেই আমরা এগোচ্ছিলাম যে এই পুঁজিবাজার লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে সারা পৃথিবীতে, যেটা হয়েছে। বাট আনফর্চুনেটলি আপনি আমাকে আজকে প্রশ্নটা করলেন যে শত শত, হাজার হাজারও করেননি। তার মানে আপনি নিজেই বলছেন যে আমরা গত 15 বছরে কতটুকু পিছিয়েছি। আনফর্চুনেটলি 15 বছর পিছানোর পরে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে এই নতুন গভর্নমেন্ট 15 বছর শাসন আমলের পরে যে সরকার আসছে, সেই সরকার আমলে বাজার ঘুরে দাঁড়াবে। কিন্তু খুবই দুঃখজনক, আমরা সবাই জানি যে তা হয়নি। এখন আপনার আমাদের, আমি যেটা বললাম যে নিজেদের অস্তিত্বের প্রশ্ন, সেখানে ধরেন শত শত লোক বা হাজার হাজার লোকের কর্মসংস্থান তো অবশ্যই প্রশ্নের সম্মুখীন। তার চেয়ে বড় জিনিস হচ্ছে ক্ষতির সম্মুখীন যারা সবচেয়ে বেশি, তারা হচ্ছে বিনিয়োগকারীরা। আপনার বিনিয়োগকারীদেরকে কোনোভাবেই আপনার ধরে রাখা যাচ্ছে না, এবং ধরে রাখার মতো কোনো উপায়ও আমাদের হাতে নাই। হ্যাঁ, কারণ কোনোভাবেই মার্কেটে কনফিডেন্সটা আনা যাচ্ছে না। মার্কেটে যে আপনার ধরেন ইনভেস্টেবল স্টক কম, বাট তার মানে এই না যে ইনভেস্টেবল স্টক নাই। দেয়ার আর মেনি স্টকস উইচ আর ফেয়ারলি ভ্যালুড বা প্রাইসড। এখন সেটা আপনার কেনা যায়, কিন্তু কথা হচ্ছে যে আমরা কনফিডেন্সটাই তো ফিরে আনতে পারছি না। এই কনফিডেন্সটা কেন আসছে না? ইটস এ ম্যাটার অফ পারসেপশন। এটা দিস ইজ সামথিং দ্যাট দ্য গভর্নমেন্ট শুড লুক এট, যে কোথায় সমস্যাটা। এই সমস্যা যতদিন আপনার আমরা যেটাকে বলি রুট কজ অ্যানালাইসিস, যে আসল রুট কজটা কি, ওয়াই দ্য ইনভেস্টার্স আর নট কামিং ব্যাক ইন টু দ্য মার্কেট, এই জিনিসটা আমি যতদিন প্রপারলি অ্যাড্রেস করতে না পারবো, ততদিন পর্যন্ত এটা হচ্ছে যে আপনার একটা আপনি ইউ আর সিক, ইউ আর ইল, বাট আপনার আসল রোগটাই আইডেন্টিফাই করা হয়নি। তো রোগটা আইডেন্টিফাই করে দেন আমাদের মনে হয় যে উই শুড অ্যাড্রেস হাউ টু রিকভার ফ্রম দ্য সিকনেস। আচ্ছা, এই যে মার্কেটের ধরেন দীর্ঘ 15 বছরের বলে আর কি, সবাই এরকমই বলে যে আওয়ামী লীগ সরকার যে সময় ক্ষমতা থাকে মার্কেটটা বিশাল ঝামেলা হয়। 96 হয়েছে, 2010 হয়েছে। সরকারের পক্ষ থেকে ওই সময় চেষ্টা করেছে বিভিন্নভাবে, আসলে সেইভাবে আমরা সেই বাজার প্রাণ ফিরে পাই নাই। তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেই ভালো অবস্থানে যাচ্ছে, শেয়ার বাজার এখনও সে আগের অবস্থানে আছে। এক্ষেত্রে আসলে আপনারা সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন বা বাজারকে উত্তরণের উপায় হিসেবে কোনো ধরনের পথ কি আমরা তো কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছি, কারণ আপনার সরকার সাহায্য সহযোগিতা ছাড়া তো কোনো বাজারে ঘুরে দাঁড়ানো সম্ভব না। আর যেহেতু আমাদের মার্কেট গত বহু বছর ধরে
পারফর্মিং ভেরি ব্যাডলি, নেগেটিভলি, হ্যাঁ, সেখানে তো আপনার আমাদের পলিসি সাপোর্ট ছাড়া আমরা উই আর নট আস্কিং ফর মানি ফ্রম দ্য গভর্নমেন্ট, জিনিসটা ক্লিয়ারলি বুঝতে হবে। হোয়াট ইউ আর আস্কিং ইজ দ্য পলিসি সাপোর্ট, পলিসি সাপোর্টটা পাচ্ছি। এখন তাছাড়া কেন হচ্ছে না, এটা ধরেন আমাদের যতটুকু মাথা ব্যথা তার চেয়ে বেশি মাথা ব্যথা হওয়া উচিত সরকার, যে কেন হচ্ছে না। আমরা বারবার বসতে যাচ্ছি, কিন্তু আমাদের সাথে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, হ্যাঁ, আমাদের সাথে তো বসছে না। আমাদের সাথে ধরেন কয়েকদিন আগে মাননীয় চিফ অ্যাডভাইজার সাহেব বসলেন, সেখানে কোনো স্টেক হোল্ডার ছিল না। যদিও চিফ অ্যাডভাইজার সাহেব যে দিক নির্দেশনাগুলি দিয়েছেন, দিজ আর অল কেম ফ্রম আওয়ার ওন সাজেশনস, রাইট। গত ফর দ্য লাস্ট ফিউ মান্থস আমরা এই জিনিসগুলি বলছি, মানে উই শুড বি ভেরি হ্যাপি অ্যান্ড গ্রেটফুল টু দ্য চিফ অ্যাডভাইজার যে উনি ওনার দপ্তর থেকে ফাইনালি এই দিক নির্দেশনাগুলি দিয়েছেন। এখন এগুলো ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন যদি আমরা দেখি, তারপরে হয়তো কিছুটা আপনার ধরেন কনফিডেন্স ফিরে পাবো, বাট ইমপ্লিমেন্টেশন প্রসেসে ইমিডিয়েটলি যেতে হবে। না, চিফ অ্যাডভাইজার অফিস থেকে যেই আসলে 5টা বিষয়ে আলাপ করা হয়েছে, এই 5টার মধ্যে কিন্তু ধরেন আপনার ভালো স্টকসের কথা, যেটা সরকারি কোম্পানি বা ইউনিলিভারকে লিস্টিংয়ের বিষয়, এটি কিন্তু 2010 সালের ধসের পর থেকেই এই আলোচনাটা চলমান। আসলে এটা কি কোন দিকের সমস্যার কারণে এই জিনিসগুলো এখন পর্যন্ত আমরা লিস্টিংয়ের দিকে নিতে পারছি না? সমস্যাটা তো আমরা সবাই জানি। সমস্যাটা হচ্ছে যে সরকার গত 15 বছর, যেটা আপনি বললেন যে গভর্নমেন্ট এটা বলেছে, মুখে বলেছে, বাট গভর্নমেন্টের অ্যাকচুয়ালি সদিচ্ছার অভাব ছিল। কারণ আপনার শেয়ার তো সরকারের মানে যেটা বলছে যে স্টেট ওন এন্টারপ্রাইজ এবং সরকারি স্টেকস ইন দ্য মাল্টিন্যাশনালস, রাইট। সো এগুলি তো মানে ডিসিশনটা হবে অ্যাট দ্য গভর্নমেন্ট লেভেল, এখানে আমাদের মার্কেট ইন্টারমিডিয়েটস বা অন্য কারণ নেই। তো অতএব গত 15 বছর মানে আপনার যেটাকে আমরা বলি লিপ সার্ভিস দেওয়া হয়েছে, বাট দ্যার ওয়াজ নো গুড ইন্টেনশন। এইবার আমরা দেখতে চাই যে দ্য গভর্নমেন্ট হ্যাজ গুড ইন্টেনশন, ইমিডিয়েটলি গভর্নমেন্ট রোল আউট করে হোয়াট দ্য চিফ অ্যাডভাইজার হ্যাজ আস্কড ফর। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা ছিল যে বিদেশি এক্সপার্ট এনে বাংলাদেশের মার্কেট ঠিক করা উইদিন শর্ট টাইম, প্রায় 3 মাসের মত কথা বলেছেন। আসলে বিদেশি কোনো এক্সপার্ট এসে এই বাংলাদেশে সেটাকে ইমপ্লিমেন্ট করা এই শর্ট টাইমের ভিতরে এটা কতটুকু পসিবল? বিদেশি এক্সপার্ট বলতে আমি যদি যেটা ঠিকভাবে বুঝে থাকি, সেটা বোধহয় এনআরবি বাংলাদেশি যারা আছে, বা এনআরবি ইজ ওয়ার্কিং ইন দ্য ইউএস মার্কেট, ইন দ্য ইউকে মার্কেট অর ইন সিঙ্গাপুর, হংকং, ওনাদেরকে আনার কথা বলেছেন। হ্যাঁ, এনআরবি ওনাদেরকে যদি আনা যায়, there are many Bangladeshis who would like to extend their expertise to our stock market, capital market as a whole, to reform, to reframe the rules and regulation. এটা যদি আনা যায়, I would rather go for it. যে আপনার আমাদের মার্কেট যে লেভেলে আপনি ধরেন আপনার কম্পারেবল মার্কেট যদি দেখি, তারা যে পরিমাণ এগিয়ে যাচ্ছে, এতে আমাদের জন্য মানে উই শুড বি অ্যাশেমড অফ আওয়ারসেলফ যে আমরা যেতে পারছি না। যে সেখানে ফরেন এক্সপার্টিস বাংলাদেশি কথাই বলা হয়েছে আমি আশা করি, কারণ ফরেন এক্সপার্ট এনে ইটস গোয়িং টু বি টু এক্সপেন্সিভ, সময় সাপেক্ষ এটা হবে না আপাতত। সেভাবে এনে যদি করা যায়, অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত। আমরা দেখছি যে নতুন সরকার আসার পরেই প্রথম একজন চেয়ারম্যান দিয়েছেন, উনি জয়েন করেন। এই পরবর্তী যে চেয়ারম্যানের নেতৃত্বে এখন আসলে শেয়ার বাজার চলছে, শুরু থেকে আসলে সংস্কারের যেই ধাপ, ওই কথাগুলোই বলে যাচ্ছে। আসলে অরিজিনালি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো জিনিস আমাদের চোখে পড়ে নাই। সেটা আপনি আসলে কীভাবে মূল্যায়ন করবেন এই জিনিসটাকে? আপনি তো মূল্যায়ন করলেন যে এখন পর্যন্ত দৃশ্যমান দেখেন নাই, আমার মূল্যায়ন করার কোনো কিছু নেই। বাট আমরা যেটা বলবো যে যে আমরা এই সংস্কার চেয়েছিলাম, আপনি যদি দেখেন আমাদের অন দ্য ভেরি ফার্স্ট প্রেস কনফারেন্স আমরা বলছি যে আমাদের একটা রিফর্ম লাইক দ্য আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর, যে রিফর্ম কমিটিগুলো হয়েছে, আমাদের একটা কমিটি হওয়া উচিত। কমিটি হয়েছে ইন দ্য নেম অফ টাস্ক ফোর্স, কমিটি কাজও করছে, কিন্তু আনফর্চুনেটলি এখানে স্টেক হোল্ডার্স এঙ্গেজমেন্ট যেই লেভেলের এক্সপেকটেশন আমাদের ছিল, সেই পরিমাণ এঙ্গেজমেন্টটা ওনারা করেননি। তো সেখানে আপনার যে কোনো রিফর্মের গ্রহণযোগ্যতা ডিপেন্ড করবে যে আপনি কত মানুষকে, স্টেক হোল্ডারকে, অংশীজনকে এটার সাথে অ্যাটাচ করতে পেরেছেন, ইনভলভ করতে পেরেছেন, ওদের ইট ওয়াজ অ্যান ইনক্লুসিভ রিফর্ম রিকমেন্ডেশন অর নট। আমাকে যদি জিজ্ঞেস করেন, নো, ইট ওয়াজ নট। সে এটা আমাদের জন্য প্রথম হচ্ছে যে দে আর টেকিং টু মাচ টাইম। দ্বিতীয় হচ্ছে যে এখানে ওপেন ডিসকাশন হয় নাই, অ্যাটলিস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাথে হয়নি, এবং আমরা বারবারই বলে আসছি করার জন্য, কিন্তু ফর হোয়াট এভার রিজন ওনারা দে আর নট ওপেন, দে আর নট উইলিং, দে আর নট কেন। তো সেখানে একটা তো অবশ্যই আমি মনে করি যে ইমপ্রুভমেন্টের জায়গা আছে।
তো এটা আসলে এই যেটা বলতেছিলাম যে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় একটা কথা বলেছেন যে শেয়ার বাজারের সাথে বা শেয়ার বাজারের বিনিয়োগকারীদের স্বার্থ দেখা বাংলাদেশ ব্যাংকের কাজ না। সে আসলে কথা বলেছেন যে অনেকগুলো ব্যাংক এখন পর্যন্ত তাদের নির্ধারিত সময়ে লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। তো এইটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার গভর্নর মহোদয় যেটা বলেছেন সেটা বলেছেন যে রাইটলি যে বিনিয়োগকারীদের বা স্টক মার্কেট ক্যাপিটাল মার্কেট ওনার ডোমাইন না, রাইট, মানে দিস ইজ নট হিজ জুরিসডিকশন। এটা আহ, মানে হয়তো যেভাবে বলছে বা এটার ব্যাখ্যা হচ্ছে অন্যভাবে। ওনার মূল কাজ হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর, হ্যাঁ, ওনার মূল কাজ হচ্ছে মনিটারি পলিসি, উইচ ইজ ট্রু, দিস ইজ হোয়াট দ্য সেন্ট্রাল ব্যাংক ডাজ এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে উনি রাইটলি যেটা বলেছে, রাইটলি বলেছে। হ্যাঁ, এটা যে কারণে কথা আসছে যে কিছু ব্যাংক তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্লোজ করতে পারছে না। সো দ্য ব্যাংকস হ্যাভ দেয়ার ওন প্রবলেম। এবং আমরা গত 15 বছর ধরে ধরেন ছাড় দিতে দিতে ব্যাংকগুলিকে এমন পর্যায়ে নিয়ে আসছে, নাও দে আর অন দ্য ভার্জ অফ কলাপস, দেয়ার আর মেনি ব্যাংকস, রাইট। এখন এই 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 গভর্নর সাহেব বলি বা এখন বাংলাদেশ ব্যাংক বলি, ওনারা চাচ্ছে যে এই ব্যাংকগুলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা মানে যে যে অরাজকতা ছিল সেখান থেকে বেরিয়ে কিছুটা আপনার যতটুকু সম্ভব, হ্যাঁ, আপনার মানে সত্যিকার অর্থে যেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অফ দ্য ব্যাংকস সেটা বের করে আনার, সেটার জন্য কিছু দেরি হচ্ছে এবং সেটা দেরিটা আমার মনে হয় যে মেনে নিতে হবে। কারণ আমাদেরকে আপনার সবাই জানেন যে এনবিএফআইয়ের কথা বলেন, ব্যাংকিং বলেন, আমরা ট্রু স্টেটমেন্ট পাচ্ছি না। কিন্তু এটা তো ধরেন এন্ডলেস টাইম চলতে পারে না একটা দেশে, একটা সিস্টেমের মধ্যে। তো সেটা যেটা গভর্নর সাহেব বলছে বাংলাদেশ ব্যাংক যেটা চাচ্ছে, আমার মনে হয় যে দে শুড বি ভেরি স্ট্রিক্ট অন দ্য ব্যাংকস। তা আমি একটু আবার আসি আপনাদের দিকেই যে স্টেক হোল্ডার আসলে যে আমরা শুরু থেকেই বলছিলাম যে ভালো কোম্পানি বাজারে নিয়ে আসা, এখান থেকে আসলে কি ডিবিএ কোনো ধরনের ভূমিকা রাখতে পারে না যে বাংলাদেশের বড় বড় যেই প্রতিষ্ঠানগুলো আসলে লিস্টিং হচ্ছে না, সেক্ষেত্রে কি আপনারা কোনো ভূমিকা রাখতে পারেন না? আমরা তো ভূমিকা রাখছি এবং রাখার চেষ্টা করছি। ভূমিকা রাখার মধ্যে প্রথমে যেটা করছি যে আমরা কন্টিনিউয়াস অ্যাডভোকেটিং করছি টু দ্য বিগ কোম্পানিজ, যেটা আপনারা কাইন্ডলি মার্কেটে আসেন। আমরা কন্টিনিউয়াসলি ওনাদের সাথে মিটিং করছি, এনকারেজ করছি। ওনাদের যেই বিষয়গুলি বলে, হ্যাঁ, একটা হচ্ছে ভ্যালুয়েশন, আইপিও প্রসেস, তারপরে পোস্ট লিস্টিং, এখানে মানে ওভার রেগুলেটিং বা রেগুলেটরি ইন্টারভেনশন, সেগুলির জন্যই তো আমরা রিফর্মের কথা বলছি। এখন রাইট রিফর্মটা হচ্ছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। অ্যান্ড রিফর্মের নামে যদি আপনার ব্যাড রিফর্ম হয় তাহলে কিন্তু আমরা আরও পিছিয়ে যাব। তো এই এই ব্যাপারে আমরা আবারও বলছি যে রিফর্ম যখন হবে, রিফর্ম হওয়া মানেই তো আপনার আইনের পরিবর্তন। আইনের একবার পরিবর্তন হলে আমাদেরকে উই হ্যাভ টু ক্যারি ইট ফর কোয়াইট লং টাইম। পরিবর্তনের আগে আপনি ইউ শুড গো ফর ওয়াইড স্প্রেড ডিসকাশন। এটার কোনো আর বিকল্প নেই, কিন্তু এই জিনিসটা হচ্ছে না। আচ্ছা, একটা বিষয় বাজারে খুব আলোচিত যে বাজারে যেই অনেকগুলো বিও অ্যাকাউন্ট ইতিমধ্যে এই গভর্নমেন্ট আসার পরে বা উনি দায়িত্ব নেওয়ার পরে সেগুলোকে ক্লোজ করেছেন। তো এই বিও অ্যাকাউন্টগুলো কি এইভাবে ক্লোজ না করে বিকল্প কোনো ওয়ে থেকে এটার পরিচালনার বা ইয়া করার কোনো সুযোগ ছিল কিনা বা আছে কিনা? এখন আসলে ধরেন এটা একটা এনফোর্সমেন্টের ব্যাপার। আমাদের কাছে সত্যিকার অর্থে কোনো তথ্য নেই যে কেন বন্ধ হয়েছে, কেন এটাকে বন্ধ হওয়া উচিত কি উচিত না। বাট আমরা বারবারই বলি যে যখনই আপনি একটা কাজ হয়, কাজটার উপরে যখন আপনার ওয়েন ইউ রিসিভ আদারওয়াইজ ওপিনিয়ন, সো ইউ শুড হ্যাভ অ্যান ওপেন মাইন্ড টু রিভিউ, রাইট। এটা মানে আপনার একটা আমি ডিসিশন নিয়েছি তার মানে হচ্ছে যে এটা পারপিচুয়ালি চলবে তা তো না। আপনার ধরেন একটা ডিসিশন আসছে পরিস্থিতির কারণে এবং ডিসিশনটা ডিমান্ডস এ রিভিউ, তো সেখানে আপনার ইফ দ্য রিভিউ ইজ ওয়ারেন্টেড দেন উই শুড গো অ্যান্ড লুক ফর ইট। আমরা একটু আসি ডিএসসির দিকে যে এই পরিস্থিতিতে আসলে ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ দীর্ঘদিন যাবৎ উপরের যেই পোস্টগুলো এমডি, সিইও, সিআরও, সরি সিটিও, এই পোস্টগুলো আসলে ফাঁকা। এক্ষেত্রে কি আসলে বাজারে কোনো ধরনের অপারেশনাল ক্ষেত্রে কোনো ধরনের হ্যাম্পার হয় কিনা বা কোনো সমস্যা হিসেবে আপনি মনে করেন? 100% হয়। আপনার একটা স্টক এক্সচেঞ্জে প্রথম 3টা সি লেভেল অফিসার থাকবে না, তাহলে স্টক এক্সচেঞ্জ চালাবে কে? স্টক এক্সচেঞ্জ নিজে যদি না চলে, স্টক এক্সচেঞ্জ কীভাবে মার্কেট চালাবে? মার্কেট রেগুলেট করবে, ওভারসি করবে, মনিটরিং করবে, হ্যাঁ? আপনার এনফোর্সমেন্ট তো অনেক পরের ব্যাপার। তো এই যে ধরেন আপনার বছর পর বছর এই স্টক এক্সচেঞ্জ হ্যাজ বিন মেড ডিসফাংশনাল,
এই জিনিসটা বারবার আমি বলে আসছি, বলে যাব যে স্টক এক্সচেঞ্জ যতদিন পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট না হয় ততদিন পর্যন্ত দিস মার্কেট উইল গো নোওয়্যার। স্টক এক্সচেঞ্জ ইজ দ্য প্রাইমারি রেগুলেটর, স্টক এক্সচেঞ্জ ইজ দ্য প্রাইমারি ফ্যাসিলিটেটর। স্টক এক্সচেঞ্জকে আমরা ক্রিপল করে রাখছি এবং এটার জন্য মূলত দায়ী হচ্ছে আপনার ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট অ্যান্ড স্কিম। আমরা ডিমিউচুয়ালাইজেশন চেয়েছি, এখনও চাই, কিন্তু অ্যাক্ট এবং স্কিম যেভাবে করা হয়েছে সেখানে ইট ওয়াজ মেড ফর সাম পার্টিম্যান। সো এটা এই ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট এবং স্কিম দিয়ে এই স্টক এক্সচেঞ্জ উইল নট অ্যাক্ট অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি, এবং ওইটা যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত এই মার্কেট আপনি খুব বেশি ডেভেলপ দেখবেন না। এই দুইটাকে সমন্বয় করার জন্য আসলে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন বা সরকারের কাছে আমরা তো বলেই যাচ্ছি উদ্যোগটা মানে কি, আমাদের তো যেটা হচ্ছে যে উই হ্যাভ লিমিটেশনস। আমরা হোয়াট উই ক্যান আস্ক ইজ দ্যাট উই ক্যান প্লেস দ্য ডিমান্ড, কিন্তু আমরা তো আর ধরেন এখন আমরা চিন্তা করছি যে একান্তই যদি না হয় দেন উইল গো ফর দ্য লিগ্যাল রিকোর্স, কিন্তু এভাবে হচ্ছে না। এখন যারা এটা দেখবে, ধরেন বিসেক, ওনারাও জানে যে এটা হচ্ছে না, কিন্তু তারপরেও ধরুন দেয়ার হ্যাজ বিন নো অ্যাকশন ফ্রম বিসেক। আই এম সরি টু সে দেয়ার হ্যাজ বিন লিটারেলি নো অ্যাকশন ফ্রম বিসেক। এটা আসলে এই যে বাজারের মানে অনেকগুলো ইস্যু, এটা বলেন ডিমিউচুয়াল স্কিম, সিসির নিজস্ব যেই এখন ভিতরে এক ধরনের ঝামেলা তৈরি হয়েছে, এই ঝামেলাটাকে আসলে ওইটারও কোনো ইফেক্ট কি বাজার আছে কিনা আপনি সেটা মনে করেন? শোনেন, সব কিছুর ইফেক্ট আছে, হ্যাঁ। সো এনিথিং গোজ ব্যাড হ্যাজ এন ইফেক্ট অ্যান্ড দ্য ইফেক্ট উইল বি আদারওয়াইজ, রাইট? এটা পজিটিভ কোনো ইম্প্যাক্ট হবে না। যে এখানে আপনার একটাই উপায় আছে যে ডিসকাশন ডিসকাশন ডিসকাশন, কনসালটেশন কনসালটেশন কনসালটেশন, এটার কোনো বিকল্প নেই। এখন অ্যাজ লং অ্যাজ আপনি ইউ ডোন্ট ডিসকাস, আপনি ইউ ডোন্ট ওয়েলকাম পিপল, দ্য আইডিয়া অফ আদার্স, ইউ ডোন্ট লিসেন টু আদার্স, এটা মুশকিল। আপনাকে স্টক মার্কেট চালাতে হলে বা যে কোনো মার্কেট চালাতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ এন ওপেন মাইন্ড টু রিসিভ the recommendation, the suggestion that comes from the other stakeholders. আমরা একটু যেই কথাটা আপনি বলছিলেন যে স্কিম এবং ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট, এই দুইটার আসলে সাংঘর্ষিক কারণে আমরা আসলে কাঙ্ক্ষিত যে পুঁজিবাজার পাওয়ার কথা বা পুঁজিবাজার ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পরে যেই ধরনের বাজার আশা করেছিলাম আসলে সেটা হচ্ছে না, এরকম কি বিষয়টা? অবশ্যই আপনি দেখেন যে 2013 সাল পর থেকে স্টক এক্সচেঞ্জ অ্যাজ এ বডি এক্সট্রিমলি ডিসফাংশনাল, ডেটোরেটিং। সেকেন্ড হচ্ছে যে আমি যেটা বারবার বলি যে স্টক এক্সচেঞ্জ যদি ডিসফাংশনাল হয় সেখানে আপনি মার্কেট ডেভেলপ কীভাবে হবে? স্টক এক্সচেঞ্জ ভাইব্রেন্ট না। আপনি 2012 পর্যন্ত স্টক মার্কেট দেখেন, 2013 থেকে স্টক মার্কেট দেখেন। স্টক মার্কেট চালাবে কি? স্টক মার্কেট চালাবে হচ্ছে দ্য স্টক ব্রোকার্স। স্টক ব্রোকার্স চালাবে। এই যে ধরেন স্টক ব্রোকারদেরকে মাইনরিটি করে দেওয়া হলো ইন দ্য ডিমিউচুয়ালাইজেশন স্কিম অ্যান্ড অ্যাক্টে, সেখান থেকে আপনার দ্য স্টক ব্রোকার্স are not playing the right role or cannot play the right role in the board or at the board level. এখানে ডিসিশন হচ্ছে না। কেন হচ্ছে না? আপনারা একটা ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো প্রতিষ্ঠানের জায়গায় সিইও আসবে না, সারা পৃথিবীর থেকে নন রেসিডেন্ট বাংলাদেশে আসবে। মানে দিস ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস এমপ্লয়মেন্ট অর জব ফর এনিওয়ান। তারপর আপনার যদি প্যাকেজ বলেন, প্যাকেজ ইজ অ্যাট্রাকটিভ, ইউ কুড বি মেক ইট মোর অ্যাট্রাকটিভ। স্টক এক্সচেঞ্জে তো একটা 5টা ভালো লোক আনার টাকার অভাব নেই, তারপরেও আপনার কেন আসছে না, আনতে পারছেন না? সো দিজ আর অল ইস্যুস দ্যাট উই শুড লুক এট। আমরা শুধু ধরেন পিসমিল বেসিসে না দেখে যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ ভিউ দেওয়া দরকার যে আসলে কী কী সমস্যা, এগুলি দেখতে হবে ফ্রম দ্য টপ, যেটাকে আমি বলছি যে ফ্রম দ্য গভর্নমেন্ট লেভেল। আমরা আসলে শেষের দিকে চলে আসছি। বাজারে একটা বিষয় খুব বেশি আলোচনা চলছে যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে অনেক ব্রোকারই বলছেন যে আসলে তাদের ট্রেড অফ করা ছাড়া কোনো উপায় নেই, গতি নেই। আসলে তাদের দৈনন্দিন খরচ আসলে উঠছে না, সেটা তো বাদে। এখন এক্ষেত্রে আপনি আসলে ব্রোকারদের লিডার হিসাবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা বা ব্রোকারদের কোনো কথা আপনার কাছে আসছে কিনা যে তারা ট্রেড বন্ধ করে সরকারকে একটা মেসেজ দেওয়া যে আমাদের পুঁজিবাজারের সংস্কার বা পুঁজিবাজারকে সংস্কার এবং উন্নয়ন, ডেভেলপমেন্ট যাতে দুইটা একই সাথে চলে, এরকম কোনো বিষয়ে? জি জি, অফকোর্স ডেলি আসছে। আমি এখানে আসার সময়, কারণ আমরা তাদের তো দে আর নট সার্ভাইভিং, হ্যাঁ, সো দে আর ডাইং, সো এটা আসতেই পারে, আসছে। কিন্তু ধরেন এটা তো কোনো একটা সলিউশন না, হ্যাঁ। আর ধরেন স্টক এক্সচেঞ্জ, স্টক ব্রোকার, আমরা উই আর প্রফেশনালস, আমাদেরকে প্রফেশনালি ডিল করতে হবে এবং এই পর্যন্ত তাই করে আসছে এবং আমরা তাই করব। সো অবশ্যই বিভিন্ন ধরনের প্রস্তাব আসবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এখানে
আমাদের মূল কাজ হচ্ছে টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টার্স। সো আমরা শেষ পর্যন্ত এখানে থাকবো অ্যান্ড উইল মেক শিওর দ্যাট দ্য ইনভেস্টার্স আর প্রোটেক্টেড। থ্যাংক ইউ এখন তখন আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ, দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাংলাদেশের পুঁজিবাজারের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আজকের অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।